স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছে আমি ফারহানা জুই। আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা চিন্তা করছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এই অবস্থায় সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংকালে একথা জানান। তিনি বলেন, গত সোমবার থেকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। সংক্রমণ এক ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে আমাদের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং লকডাউনের মধ্যেই খুলেছে দোকানপাট ও শপিং মল, চলছে বেচাকেনা। সকালে রাজধানীর মৌচাক, নিউ মার্কেট সহ বিভিন্ন মলে দোকানপাট খুলেন ব্যবসায়ীরা। সকাল 9টায় খোলার কথা থাকলেও অনেকে এর আগেই প্রতিষ্ঠান খুলে বসেন। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিক্রি শুরুর আগে বিভিন্ন কাজ সারতেই দোকান খুলেছেন তারা। এদিকে চট্টগ্রামে সকাল 8:30 থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু হয়। তবে নিউ মার্কেট, জহুর হকার্সের মতো বড় মার্কেটগুলো সময় মতোই খোলে। এরই মধ্যে সেখানে বেচাকেনা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও অনেকের মধ্যেই উদাসীনতা দেখা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে বিকেল 5টায় বন্ধ করতে হবে প্রতিষ্ঠান। সবার আগে মাস্ক ব্যবহার করব, এরপরে যতটুকু প্রয়োজন বাকি জিনিসগুলো ব্যবহার করব, দরকারি জিনিসগুলো যা দরকার হয়। নরমালি কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আর আমার কিছু অর্ডার ছিল, যে অর্ডারগুলো রিটার্ন করার জন্য এসেছি। আমরা না মানলে কেমন হইব? আমরাই তো সচেতন করব। আমরাও নিজে থেকে চেষ্টা করব যে মাস্ক পরে এবং হ্যাক্সিজল ব্যবহার করে, এবং মার্কেট দোকানদাররাও যেন ওই সুব্যবস্থা রাখে। আমি অনেক দোকানদার দেখতেছি মাস্ক পরতেছে না। আমি দেখতেছি, আমি দোকানে একটা গেঞ্জি কিনছি এখন 300 টাকা দিয়ে, তো আমি দেখলাম তার কাছে মাস্ক নাই। দর্শক, লকডাউনে আজ থেকে খুলল শপিং মল ও মার্কেট। 4 দিন বন্ধের পর সরকারি সিদ্ধান্ত নেয় দোকান মালিকরা খুশি। তবে গণপরিবহন ও মার্কেট খোলার সিদ্ধান্তে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকানোর চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে, এমনটা বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র দেখতে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফিন শাকিল ও নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। প্রথমেই ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আরিফিন শাকিল। শাকিল, স্বাস্থ্যবিধি নিয়ে বারবার বলা সত্ত্বেও অনেকেই সচেতন নন, এর কারণ কি হিসেবে কি বলছে তারা, আর আপনি কি দেখছেন? মানার জন্য যে পালন করার কথা, মাস্ক থাকার কোনো মাস্ক থাকার কথা, সেই সঙ্গে মাপার জন্য যে যন্ত্র থাকার কথা, সেগুলো আসলে রাখা হয়েছে। এবং যারা মার্কেটে প্রবেশ করছেন তাদেরকে মূলত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। কিন্তু ভিতরে যাওয়ার পরে, মার্কেটের ভিতরে যাওয়ার পর্বে সবগুলো আসলে একেবারে ঘিরে দেওয়া ভাব চলে আছে। মার্কেটের ভিতরে যারা দোকানে রয়েছেন কিংবা ক্রেতারা রয়েছেন, তারা কেউই আসলে ঠিকভাবে মাস্ক পরছেন না। এবং যাদের সঙ্গে আমরা কথা বলছি তারাই বলছেন তারা চেষ্টা করছেন, এবং যখনই গণমাধ্যমের সাংবাদিকরা যাচ্ছেন তখনই তারা মাস্ক করছেন, যখনই ক্যামেরা চলে যাচ্ছে তখনই আবার তারা মাস্ক খুলে রাখছেন। আসলে একেবারে মানুষের মধ্যে যদি বলি, ভেতরে যেহেতু অনেকাংশেই গরম, ফলে বারবার এই অজুহাতে দেখানো হচ্ছে যে তারা
গরমের কারণে মাস্ক পরতে পারেন না, তবে তারা দূরত্ব বজায় রেখে থাকেন এবং তারা চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক যে দূরত্ব সেই দূরত্ব মেনে তারা যেন দোকান পরিচালনা করতে পারেন। তবে আজকের দিনে এখন পর্যন্ত নিউ মার্কেটে যে চিত্র যদি বলি, খুব একটা মানুষের এখনো ভিড় তৈরি হয়নি, কারণ সাধারণত এই সময় প্রচুর মানুষ আছেন, যেহেতু শুক্রবার আজ এই সময় প্রচুর মানুষ আছেন এই কেনাকাটা করতে। আজকে এখন পর্যন্ত খুব একটা এখন পর্যন্ত মানুষের আমরা ভিড় লক্ষ্য করিনি, তবে অনেকে এসছেন, তারা বলছেন যে পরবর্তী আবার লকডাউন হওয়ার একজন আশঙ্কা রয়েছে, ফলে ঈদের যে কেনাকাটা সেই কেনাকাটা ছাড়ার জন্যই তারা এসছেন এবং তারা চেষ্টা করছেন যে ঈদের আগে যেন আর মার্কেট আসতে না হয়, যার ফলে ওখানে যদি ভিড় কম, এই সুযোগে তারা মূলত ঈদের কেনাকাটা করার জন্যই মানুষজন আসে। তাদের কাছে আমরা বারবারই প্রশ্ন করেছিলাম যে যেহেতু ঈদ একটা উৎসব, কিন্তু তার আগে ঝুঁকির যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি বিষয়ে তাদেরকে জানতে দিয়েছিলাম। তারা বলছেন যে গত বছর তারা ঈদের সময় এই লকডাউনের কারণে তাদের উৎসব পালন করতে পারেনি বা তারা উৎসব পালন করতে চান, ফলে তারা এই ঝুঁকি জেনেও মার্কেটগুলোতে ভিড় করছেন। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবারে যাব চট্টগ্রামে জয়ের কাছে। জয়, চট্টগ্রামে শপিং মলের আজকের চিত্রটা আমাদের জানাবেন। স্বাস্থ্যবিধি কতটা মানছেন মানুষ? ধন্যবাদ জয়ী আপনাকে, আপনি যথার্থ বলছেন। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি জহুর হকার্স মার্কেট। সকাল থেকে কিন্তু আসলে দোকানগুলো একেবারে খুলেছে, কিন্তু মানুষের বলতে যে ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা সমাগম অনেকটা বেড়েছে, কিন্তু দোকানে দোকানে ভিড় করছেন, যেহেতু 4 দিন ধরে কিন্তু মার্কেট একেবারে বন্ধ ছিল, তার কারণে কিন্তু এই যে বন্ধের দিনও কিন্তু আমরা দেখছি তারা ভিড় করছেন। কিন্তু যে স্বাস্থ্যবিধি বলতে যে আপনি এই জায়গার দৃশ্যটা দেখলে কিন্তু একেবারে কিন্তু আসলে বোঝা অনেকটা মুশকিল। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কিন্তু দোকানগুলোকে যেভাবে কিন্তু আসলে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবে কিন্তু আমরা দেখছি কোনো কিছু কিন্তু তারা মানছে না। কিন্তু নিউ মার্কেট থেকে নিয়ে বড় বড় যে শপিং মলগুলো আছে সেখানেও আমরা ঘুরে দেখেছি তারা কিছুটা কিন্তু আসলে নিয়ম মানছে, কিন্তু যে ক্রেতা যারা আছে তারাও কিন্তু আসলে যে নিজের স্বাস্থ্য নিজের কিন্তু অনেকটা সুরক্ষা রাখতে হবে সেদিকে কিন্তু নজর রাখার কিন্তু আহ্বান জানিয়েছেন এখানে যারা ব্যবসায়ী আছেন। কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে যেভাবে কিন্তু আসলে তারা দোকানগুলো খোলার কথা রয়েছে, লকডাউনের 5ম দিনে কিন্তু আসলে যে 5ম দিন যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছি কোনোভাবে তারা কোনো নিয়ম কিন্তু আসলে এই জায়গাগুলোতে মানতে আমরা দেখছি না। এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে একটু আগে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই জায়গাগুলোতে যতটুকু পারে তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা ব্যবসা চালাতে চাচ্ছেন। কিন্তু যে এই ক্রেতাদের অনেকটা ভিড়, এই ভিড়ের মধ্যে অনেক সময় কিন্তু আসলে যে তাদের মানা সম্ভব হচ্ছে না। এটা কি আপনার দোকান নাকি? আমরা একটু কথা বলতে চাচ্ছি, যেখানে স্বাস্থ্যবিধি মেনে আপনারা দোকানগুলো চালানোর কথা আছে, কিন্তু সকাল থেকে দেখছি কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন এই দোকানগুলোতে? না, আমাদের তো সবাই মাস্ক পরিবহন করতেছে, সবাই তো স্বাস্থ্যবিধি মেনে তো আমরা করতেছি। আমরা তো কেউ মাস্ক ছাড়া তো দোকানে নাই, সবাই মাস্ক আছে আমাদের। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে যাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আপনি তো উপরে কেন গেলেন? উপরে কেন? আমার সাথে গেছে। আচ্ছা, এই জায়গাগুলোতে মার্কেটগুলোতে কেমন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে মনে করেন? না, এখন সবাই দেখছি মাস্ক পরা আছে, স্বাস্থ্যবিধি সবাই মনে চলতেছে, সবাইতে মাস্ক আছে। জয়ী, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা ব্যবসায়ী আছে তারা বলছেন কিন্তু একেবারে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে তারা ব্যবসা চালাচ্ছেন, কিন্তু আসলে দৃশ্যগুলো দেখলে কিন্তু বোঝা যায় কিন্তু আসলে একেবারেই তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জয়ীর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সে চিত্রই তুলে ধরছিলেন আমাদের সহকর্মীরা। করোনা রোগীর চাপে হাসপাতালে জায়গা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অভিযোগ রয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে গুরুতর রোগী ভর্তি করা গেলেও স্টাফদের টাকা না দিলে মেলে না সেবা। হাসপাতাল পরিচালকরা বলছেন করোনা রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এজন্য টেলিমেডিসিন সেবার পরামর্শ দিলেন সাধারণ রোগীদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা যখন অতিমারিতে তখন আরেক সংকট ঘনীভূত হাসপাতালগুলোই, চিকিৎসা পেতে দিশেহারা সাধারণ রোগীরা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সাধারণ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল। বৃহস্পতিবার এমনই এক রোগী অসুস্থতায় কাতর অবস্থায় মায়ের কাঁধে ভর করে হাসপাতালে আসেন, কিন্তু কাউন্টারে টিকিট কেটে চেম্বারে গিয়ে দেখেন নেই চিকিৎসক। পরে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয় তাকে। ওনারা লিখে দিল মেডিসিন দেখান, মেডিসিনে গেলাম, মেডিসিনে কোনো ডাক্তারই নাই। আমরা 2 ঘন্টা বসে থেকে এখন চলে যাচ্ছি বাসায়। এই হলো সরকারি হাসপাতালের ট্রিটমেন্ট।
50 আরেক ভুক্তভোগী রোগী অনেক চেষ্টার পর ভর্তি হয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও সেবা না পাওয়ায় রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানান তার স্বজনরা। কোনো উপায় না পেয়ে মুমূর্ষ অবস্থায় বেসরকারি হাসপাতালে নিতে বাধ্য হন তারা। 3000 টাকার বিনিময়ে সিট ম্যানেজ করে দিচ্ছে ওয়ার্ড বয়। এখন পর্যন্ত একটা ডাক্তার কাজ করে দেখে নিজের রোগীর কি সমস্যা। অক্সিজেন রাতের বেলা 11টা-12টার সময় চলে যায়। এই অক্সিজেন যে চলে যায় এটা আমাদের বুঝতে 2 দিন সময় লাগবে। এই কারণে আজকে এখান থেকে নিয়ে চলে যাওয়া। আর রোগীর অবস্থা যে অবস্থায় নিয়ে আসছিলাম তার থেকে খারাপটাই আসছে, ভালোটা আসেনি। এমন ভুক্তভোগী রয়েছে ভুরি ভুরি। হাসপাতাল পরিচালককে বিষয়টি জানালে তিনি বলেন, অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীদের হাসপাতালমুখী না হওয়ার পরামর্শ তারও। বারবার বলতেছি যে সাধারণ রুটিন কেস এখন জরুরি না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যেটা আপনি টেলিমেডিসিন সেবায় পাচ্ছেন, ব্যবস্থা আছে, ব্যবস্থা না নিলে তো আমরা পুরো ডেডিকেটেড করে ফেলতাম অনেক আগে। আমরা জনগণের এবং রোগীদের স্বার্থে কিন্তু আমরা এখনো পুরোপুরি ডেডিকেটেড করিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 260 শয্যার করোনা বেড স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। প্রতিনিয়ত করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীর চাপ কমাতে নানান ধরনের উদ্যোগ ও পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় যেসব মুমূর্ষ রোগী হাসপাতালে আসছেন তারা পড়ছেন নানান ধরনের বিপত্তিতে। তাদের অভিযোগ, ন্যূনতম চিকিৎসাটিও পাচ্ছেন না তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিশ্ব করোনা পরিস্থিতির খবর। বিশ্বে ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় আরও 7,33,000 আক্রান্ত ও 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 13,44,00,000, আর 29,14,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চলতি সপ্তাহে টানা 3 দিন সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড করল ভারত। একদিনে 1,31,000-এর বেশি আক্রান্ত ও 802 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলে একদিনে 89,000-এর বেশি আক্রান্ত ও 4,190 জনের মৃত্যু হয়েছে। আর 24 ঘন্টায় 77,000-এর বেশি সংক্রমণ ও 971 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের সেলফ লাইফ 6 থেকে 9 মাস বাড়ানোর জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রস্তাব খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ভ্যাকসিনটি সিরামের কাছ থেকে কেনার পরিকল্পনা বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন তার জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার বেলা 11:30টার দিকে ভারতের নয়াদিল্লি থেকে বিমানে করে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন সহ অন্যরা। পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন কেরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার সেখানে ছিলেন। একদিনের এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কেরির। এছাড়া আগামী 22 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার্স সামিট অন ক্লাইমেটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন তিনি। কেরির সঙ্গে আলোচনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল গঠন, বাংলাদেশে গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশনের আঞ্চলিক সহযোগিতা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। ফরিদপুরের সালথায় সহিংসতার ঘটনায় নতুন করে আরও 4টি মামলা করা হয়েছে। এ নিয়ে ঘটনায় 5টি মামলায় মোট আসামি করা হয়েছে 16,800 জনকে। এরই মধ্যে 36 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সালথা থানায় নতুন যে 4টি মামলা হয়েছে তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। এ মামলায় 25 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 700 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। একটি মামলা করেছেন ইউএনইউর গাড়ি চালক মোহাম্মদ হাশমত আলী। এ মামলায় 58 জনের নাম উল্লেখ ও 3 থেকে 4,000 অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেছেন উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস। এ মামলায় 48 জনের নাম উল্লেখ ও 3 থেকে 4,000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপর মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনারের গাড়ি চালক মোহাম্মদ সাগর সিকদার। এ মামলায় 42 জনের নাম উল্লেখ ও 3 থেকে 4,000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে বুধবার সালথা থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা করেন। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দর্শক, এবার বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আবির। সুকন্যা, ছুটির দিনে পাঠক উপস্থিতি কেমন দেখছেন মেলায়? প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হচ্ছে কিনা, সবশেষে স্বাস্থ্যবিধির খবরাখবরও জানাবেন।
ধন্যবাদ জুই। আমি এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমি প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে এবং আপনি জানেন যে আজকে কিন্তু মেলার পুরো আয়োজনের আজকেই শেষ শুক্রবার, কারণ 14 এপ্রিল পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে মেলা চলবে, কিন্তু আমরা আজকে ছুটির দিন অনুযায়ী যেটা পাঠক উপস্থিতি চোখে পড়ার মতো হবার কথা ছিল সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। টুকটাক আসছেন পাঠক, এক দুজন ক্রেতাও কিনছেন, প্রকাশকরা রয়েছেন মাঠে, কেউ কোনো প্রকাশনা সংস্থায় লেখকও রয়েছেন। আজকে যেমন দুপুর নাগাদ কিছু বইও প্রকাশিত হবে, নতুন বই, এবং আপনি জানবেন যে জুই আজকে দিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় 2500-এর ওপরে, এবং আজকে কিন্তু মেলার 23তম দিন। তো সেই হিসেবে এখন পর্যন্ত আমাদের পাঠক উপস্থিতি সেরকম লক্ষ্য করা যায় নাই, তবে হ্যাঁ স্বাস্থ্যবিধি অনেকেই মেনে চলছেন, মেনে চলবার চেষ্টাও করছেন। আশা করছি যে বিকেল 3টা অথবা 4টার নাগাদ পাঠক উপস্থিতি বেশ জমে উঠবে এবং সেই সাথে নতুন নতুন বই প্রকাশিত হবে, এবং একই সাথে কিন্তু প্রকাশক লেখকরা রয়েছেন যারা পাঠকদের সঙ্গে লেখকদের পরিচিতি করিয়ে দিচ্ছেন বইয়ের সাথেও পরিচিতি। তো এখন পর্যন্ত বাংলা একাডেমির তথ্য মতে আজকে যেটি আমরা জানতে পেরেছি যে যেমনটি বলছিলাম 2500-এরও বেশি বই প্রকাশিত হয়েছে, এবং বিকেল 3টা নাগাদ আমরা জানতে পারবো যে আজকে কতগুলো নতুন বই প্রকাশিত হচ্ছে। এবং মেলা আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেলা চলবে, এবং সেই অনুপাতেই কিন্তু 5টার পরেই যথারীতি মেলার গেট বন্ধ হয়ে যাবে। 4:30টার মধ্যে পাঠক, ক্রেতা, প্রকাশক, লেখক যেই আসতে চাইবেন বইমেলায় তারা কিন্তু আসতে পারবেন। তো এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। জুই। সুকন্যা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আমির। পবিত্র রমজান সামনে রেখে বাড়তি ভিড় রাজধানীর বাজারগুলোতে, তবে আসার কথা অন্যান্য বছরের মতো দাম নিয়ে অস্থিরতা নেই বাজারে। বিক্রেতারা বলছেন রমজানেও সংকট হওয়ার কোনো সংশয় নেই, তবে লকডাউনের অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম, অন্যদিকে কিছুটা সহনীয় মাংসের দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক ডাবলু রাজধানীর বাড্ডার একটি বাজারে এসেছেন কেনাকাটা করতে। হাতে লম্বা একটি তালিকা। জানালেন চলতি সপ্তাহেই রমজান হওয়ায় ছোলা, চিনি, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বেছে নিয়েছেন ছুটির দিনটিকে। মেইনলি আজকে এই যে 16টা আইটেম দেখছেন, এগুলো সব রমজানের বাজারই করবার চেষ্টা করছি। ব্যবসায়ীরা জানালেন চিনি আর সয়াবিন তেল ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামে কোনো অস্থিরতা নেই। সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে এবছর দাম বাড়ার কোনো শঙ্কাও দেখছে না তারা। দাম নিয়ে খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। মানে জিনিসের দাম স্থিতিশীল আছে, তেল বাদে আর সব স্থিতিশীল আছে। ছোলা, আপনার খেসারি, চিনি ওগুলা আগের দামই আছে। তবে কিছুটা বেড়েছে সবজির দাম, যদিও তা স্বীকার করছে না বিক্রেতারা। পেঁপে চলে 30, চিচিঙ্গা আছে 50, করলা 50, বেগুন আছে এটা আপনার চলতেছে 40, এটা 50 চলতেছে। গত সপ্তাহে টমেটো কিনছি 25 টাকা, আজকে 30 টাকা। লকডাউনে সীমিত গাড়ি চলার অজুহাতে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন মাছের দাম। চিংড়ি মাছ কেজিতে 100 টাকা বেশি, বর্তমানে 800 টাকা চিংড়ি মাছ বিক্রি করতেছে। রূপচাঁদা আছে 1000 টাকা 900 টাকা, পোয়া মাছ 450, 400 টাকা বিক্রি, জায়ের মাছ 500, 450। লকডাউনের কারণে মাল গাড়ি করে আসে না, মাল একটু কম আসে, যার কারণে একটু দাম একটু বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই 580 থেকে 600 টাকা কেজি দরে, তবে কিছুটা কমেছে মুরগির দাম। আগে ছিল 340 টাকা 50 টাকা কেজি ছিল, জি এখন একটু কমছে। কোনো অশুভ সিন্ডিকেট যাতে রমজানে কারসাজি করতে না পারে সেজন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন সচেতন ক্রেতারা। মানুষকে বাঁচতে হলে খেতেই হবে, সো এটা কঠোর মনিটরিংয়ের মাধ্যমে কোনো কারসাজি যাতে না হয়। নিত্যপণ্যের বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতেও উদাসীন অনেক ক্রেতা বিক্রেতা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বদলে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। বিদেশি পর্যটকদের জন্য করা হচ্ছে বিশেষ জোন। পুরো শহর ঘিরে নেওয়া হয়েছে স্মার্ট সিটি প্রকল্প। এমন তথ্য জানিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ফোরকান আহমদ বলেছেন, আগামী 20 বছরের মধ্যে দেশের জিডিপিতে বড় অবদান রাখবে জেলা শহর কক্সবাজার। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একসময় হলুদ ফুলের শহর বলা হতো পর্যটন নগরী কক্সবাজারকে। সেই পরিচয় ছাপিয়ে সমুদ্র আর পাহাড়ের অপূর্ব মিতালি নগরী এখন কক্সবাজার। বিশ্বের সবচাইতে বড় সি বিচের রূপ দেখতে বছরের প্রতিক্ষণে দেশ বিদেশের লক্ষাধিক মানুষের ঢল নামে সেখানে। তবে বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে প্রায় হতাশ হন পর্যটকরা।
সেই হতাশা কাটিয়ে দেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করতে সরকার 2016 সালে প্রতিষ্ঠা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। হাঁটি হাঁটি পা করে সেই উন্নয়নের স্বপ্ন এখন ডালপালা মেলতে শুরু করেছে। নিজস্ব ভবন, কর্মী নিয়োগ, ভাস্কর্য আর সড়ক আলোকিত করা সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে ভালোবাসার শহর কক্সবাজার। মেরিন ড্রাইভের কিছু অংশ প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমরা আলোকায়ন করেছি। কক্সবাজার শহরে আলোকায়ন করেছি। দৃশ্যমান ভাস্কর্য করলাম, একটা রূপচাঁদার, আরেকটা স্টার ফিশ এবং আরেকটা আমাদের ট্রেডিশনাল নৌকা। এই 4টা ভাস্কর্য কক্সবাজারকে এখন তৈরি করে মানুষের জন্য দেওয়া হয়েছে। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, দেশের অর্থনীতি বদলে দেওয়া শহর হবে কক্সবাজার। দ্রুতই বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিশ্বের দীর্ঘতম সি বিচ। আমি 20 বছরের মধ্যে কক্সবাজারে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, কক্সবাজারের ইনকামের দিয়ে এই বাংলাদেশের অর্থনীতি চলবে। দিনের বেলায় যাওয়ার পরে সমুদ্র ছাড়ার কিছু নেই, সেটাকে আমি পরিবর্তন করতে চাই, যাতে তারা রাত্রেও সময় কাটতে পারে। একজন পর্যটক গিয়ে মিনিমাম সে 7টা দিন যাতে থাকতে পারে। ফরেন যারা আসবে তাদেরকে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আমাকে সৃষ্টি করে দিতে হবে, নাহলে কিন্তু তারা তো আসবে না, কিছুর জন্য আসবে। কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়তন। সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন, সেন্ট মার্টিনকে সাজানো হবে গ্রামীণ পরিবেশে, আর দ্বীপটিকে টেকসই পর্যটন বান্ধব রাখতে কমিয়ে আনা দরকার পর্যটকের সংখ্যা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছে নিউজ 24 দিনের সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে কয়েকটি অস্ত্রের কঠোর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বন্দুক সহিংসতাকে জাতি হিসেবে নিজেদের চরিত্রের উপর দাগ হিসেবে ঘোষণা করে এ নির্দেশ দেন তিনি। হোয়াইট হাউসে উপস্থিত আইন প্রণেতা ও বন্দুক সহিংসতার শিকার নাগরিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন বন্দুকের গুলিতে প্রাণ হারায় 106 জন মানুষ। এ ধরনের বন্দুক সহিংসতা একটি মহামারী এবং তা আন্তর্জাতিকভাবেই বিব্রতকর। ফলে এমন সহিংসতা অবিলম্বেই প্রতিহত করা উচিত। এছাড়াও কয়েকটি অস্ত্রের কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণাত্মক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা নবায়নের জন্য কংগ্রেসকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট। নিজস্ব তৈরি অস্ত্র বা সিরিয়াল নম্বরবিহীন অস্ত্রের বিস্তার রোধে প্রস্তাবিত আইন জারির জন্য বিচার বিভাগকে নির্দেশ দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বৃহস্পতিবার বন্দুকধারী গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সহ অন্তত 5 জন। মার্কিন গণমাধ্যম এপি জানায়, টেক্সাস অঙ্গরাজ্যের A&M বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম ক্যাবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হন। আহত বাকি 4 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রায় 2 ঘন্টা পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে বন্দুক হামলা হয়েছিল তা বিস্তারিত জানা যায়নি। আগামীকাল অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 4র্থ দফা ভোট গ্রহণ। 5 জেলার 44টি আসনে নেওয়া হবে ভোট। এ দফায় ভোট নিয়ে আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। শনিবার ভোটে বুথে থাকবে মোট 793 কোম্পানি বাহিনী। এ নিয়ে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। 3য় দফায় ভোট হওয়া জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার গাফিলতি ধরা পড়ায় পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বৃহস্পতিবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সুখেন্দু শেখর রায় অভিযোগ করেছেন, ভোটের প্রচারণায় বাংলাদেশের সহিংসতার ছবি ব্যবহার করেছেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ। উত্তর কোরিয়ার অর্থনীতি বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় বলে প্রকাশ্যে স্বীকার করলেন দেশটির নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে এক বৈঠকে মিলিত হয়ে একথা জানিয়েছেন তিনি। বিবিসি জানায়, বর্তমানে উত্তর কোরিয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কিম। কিভাবে এমন অবস্থা থেকে দেশকে ফেরানো যায় তা নিয়েও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে আলোচনা করেন তিনি। করোনার সংক্রমণ রুখতে অন্যান্য দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন এই নেতা। তবে তার ফলে দেশটির আর্থিক বৃদ্ধি তলানিতে পৌঁছে যাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন সাধারণ মানুষ।
দর্শক এখন এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।